नमो तच्च भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল এনে কালকে কোথায় পর্যন্ত হয়েছিল? বান্তায় কালকে 159 পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়েছিল আর কি। 160 পৃষ্ঠা থেকে শুরু হবে। মহৎ আলম্বন বিধি নিয়ে বান্তে আলোচনা হয়েছিল কালকে। মহৎ আলম্বন কি? অতি মহৎ না হইলে উৎপন্ন হয় না, এদূর পর্যন্ত ছিল। এবং দ্বিপঞ্চ বিজ্ঞান সম্প্রতীচ্য ও সন্তীর্ণ স্থানে পূর্বজন্মকৃত কুশলাকুশলের বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। এটা আমরা আগে থেকেও জানি, আর আশা করি সবাই বুঝছেনও। কালকে এটার কথা আলোচনা করেছিলাম। এটা সম্পর্কে যেটা জানো এটা বলো, তারপরে অমিতা বলবো, সেটা খেয়াল করেন, পুনরায় এটা বলবেন। বান্তে কোনটা? দ্বিপঞ্চ বিজ্ঞান সম্প্রতীচ্য সন্তীর্ণ স্থানে পূর্বজন্মকৃত কুশলাকুশলের বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। এটা আমরা আগে থেকে জানি। এই কথাটা আবার পুনরায় সবার জন্য বলো, আর সেম কথা সুন্দর করে বুঝে আবার অমিতা বড়ুয়া বলবেন। বলো। অর্থাৎ আমরা এই যে দ্বিপঞ্চ বিজ্ঞান বলতে এই যে কুশলের এই পঞ্চবিজ্ঞান আর অকুশলের পঞ্চবিজ্ঞান মিলে হচ্ছে যে দ্বিপঞ্চ বিজ্ঞান। অর্থাৎ এই যে পঞ্চদার যেগুলা চক্ষুদার শ্রোতদার, তো এগুলাকে দ্বিপঞ্চ, এবং এই দ্বিপঞ্চ বিজ্ঞান কিন্তু আমরা যে এই যে আমাদের এই যে পঞ্চদার গুলা কিন্তু আমরা পূর্বজন্মকৃত ভাবে কিন্তু পাওয়া, এই যে চক্ষু শ্রোত এগুলা। তো এর সাথে সাথে সম্প্রতীচ্য সন্তীরণের স্থান পর্যন্ত কিন্তু আমরা এগুলা দেখে আসছি যে এগুলা কিন্তু আমাদের পূর্বজন্মকৃতর যে বিপাকটা ওইটাই। আমি বলতে পারতেছি না। অমিতা বড়ুয়া বলেন। আমি বলতে এটা ঠিক আছে। তারপর এমনি আমাদের ওই যে পূর্বজন্মে কৃত মানে কুশল অকুশলের কারণে আমরা সম্প্রতীচ্য আর সন্তীরণ এগুলো মানে সবগুলো ওই পূর্বজন্মের কারণে কুশল অকুশলের বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। মানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি বিজ্ঞানটা উৎপন্ন হয় তাহলে সম্প্রতীচ্য সন্তীরণ পর্যন্ত এগুলা কিন্তু উৎপন্ন হবেই। তো আর এগুলা হচ্ছে যে কিন্তু সবগুলা কিন্তু পূর্বজন্মকৃত। সন্তীরণ পর্যন্ত পূর্বজন্মকৃত, এগুলো আমাদের উৎপন্ন হবে, আবার স্থিতিও থাকবে, আবার ভঙ্গও হয়ে যাবে। ব্যবস্থাপন থেকে যমন পর্যন্ত এটা আমরা যে যে এখন যে বর্তমানে যে কাজগুলা করব, এগুলার হচ্ছে যে ব্যবস্থাপন। আর এই জায়গায় গিয়ে চিত্ত তখন সক্রিয় হয়। সন্তীরণ পর্যন্ত চিত্ত সবসময় নিষ্ক্রিয় থাকে, কারণ এটা পূর্বজন্মকৃত কারণে আমাদের পাওয়া, সেজন্য এই কারণে।
আচ্ছা বান্তা, এখানে মানে পূর্বজন্মকৃত যেটা এখানে আমরা সম্প্রতীচ্য চিত্ত একটা দেখছি, তারপর অকুশলের মধ্যে সন্তুলন একটা দেখছি। এগুলো হচ্ছে উপেক্ষা স্বভাবত। আর কুশলের মধ্যে যেগুলো যেগুলো অহেতুক ভাবে দেখছি, একটা উপেক্ষা স্বভাবত সম্প্রতীচ্য চিত্ত, আর একটা হচ্ছে সমনস্য স্বভাবত সন্তুলন চিত্ত, উপেক্ষা স্বভাবত সন্তুলন চিত্ত। মানে এগুলো একটু মানে একটু ইয়ে করে বুঝিয়ে দেন। আমরা বিজ্ঞান তো চিনি। হ্যাঁ বাবা। এই বিজ্ঞান 5 প্রকার, এটাও চিনি। আবার এই 5 প্রকার কুশল এবং অকুশলকে প্রভেদ করতে গিয়ে, ভাগ করতে গিয়ে 10 প্রকার হয়ে গেছে, এটাও আমরা জানি। তাহলে কুশলের পক্ষ দিয়ে উৎপন্ন হইলে কুশল বিজ্ঞান 5 প্রকার, অকুশলের পক্ষ দিয়ে উৎপন্ন হইলে অকুশল বিজ্ঞান 5 প্রকার। আর কুশল অকুশল দুইটা ফল পায়। কেন পায়? দুইটাই অনুভব করতে পারে আমাদের নাক বা চোখ বা ত্বকইন্দ্রিয়। কেন পারে? এগুলো পারার কারণ হচ্ছে যে আমাদের মনুষ্যলোকের দেহ, মনুষ্যলোকে জন্মান্তর দৌত কর্মবিপাকের ফলে অটোমেটিকভাবে, এটা যদিও বা আমরা বলি যে এটা কুশল কর্মবিপাকেই মনুষ্যদেহ উৎপন্ন হয়, কিন্তু এই মনুষ্যদেহ কুশল কর্মবিপাকে উৎপন্ন হইলেও এখানে অকুশলের দৌত ফলশ্রুতিতা রয়েছে। মানে অকুশলও এখানে বিপাক দিতে পারে, বিপাক দেওয়ার সুবিধা রাখে। হ্যাঁ, দুই বিষয় একসঙ্গে উপভোগ করা যায়। সেজন্য যেগুলো চোখ দিয়ে অকুশল বিষয়, অমনোজ্ঞ বিষয়, খারাপ বিষয়, এগুলো আবার বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে কুশল এবং অকুশল নির্ণয়ের ক্ষেত্রে। এগুলো আরও স্থির চিত্ত হইলে আমরা ক্রমান্বয়ে আরও গভীর থেকে গভীরতম অবস্থাগুলো বুঝব। হ্যাঁ, কেন এটাকে কোন সময় কুশল, এটা কোন সময় অকুশল। কোনো বিষয়কে সরাসরি কুশল বলে দাবি করা যায় না, অকুশল বলেও দাবি করা যায় না। জ্ঞান প্রজ্ঞা বিবেচনায় অকুশল বিষয়কেও আমরা কুশলে রূপান্তরিত করে ফেলতে পারি এবং কুশল থেকেও আরো উচ্চতর পর্যায়েও নিয়ে যেতে পারি, যার যার জ্ঞানের তারতম্যতা অনুসারে। আমি কি বলতে চেয়েছি এনে নিশ্চয় বুঝছো। যেমনই হবে হোক না কেন, এটা কুশল পক্ষীয় ভাবে আসুক, অকুশল ভাবে আসুক, দ্বিপঞ্চবিজ্ঞান গুলো, কিন্তু এটা জ্ঞানী প্রজ্ঞা বিজ্ঞ জনের কাছে যখন এই বিষয়গুলো যখন ধরা পড়ে, তখন তাদের জ্ঞান বিচক্ষণতার কারণে এটা কুশল থেকেও আরো উচ্চতর পর্যায়ে তারা এটাকে নিয়ে যেতে পারেন। পারেন কি? পারেন কি? পারে বানতে। উদাহরণ বানতে অর্থাৎ কোনো যদি হয়তো আমি এখন মানে আগে আগে হয়তো আমরা না জেনে কিন্তু অনেক অকুশল কর্ম কিন্তু করেছি, হয়তো বা জানতাম না সেই সম্পর্কে। যখন থেকে হয়তো আমরা এই অভিধর্মাত্ম সংগ্রহটা পড়ছি এবং যখন কুশল সম্পর্কে জানতে পারছি, অকুশল সম্পর্কে যখন জানতে পারছি, তখন ওই যে কুশল অকুশল কাজটা আমি করেছি, সেটা হয়তোবা এখন আমি সেটা আমার যতটুকু জ্ঞান বলে, যখন কুশলের এই কাজটার ফলে আমার কি হতে পারে, ওইটা কিন্তু আমি হয়তোবা নিজেকে অনেকটা সেটা কুশলের দিক দিয়ে ধাবিত করব। ওই জায়গাটা আমি কিভাবে যে আর জীবনে হয়তোবা কোনো ধরনের এরকম অকুশল কাজে আমি আমি আর কখনো লিপ্ত হব না, বা কোনো ধরনের কোনো অকুশল করব না। এবং ওই অকুশলটা চাইলে হয়তো আমি অনেকটা, যদি আমার কুশল কর্মের পাল্লাটা যদি বাড়ি হয়ে যায়, কিন্তু ওই অকুশলের কর্ম ইয়াটা কিন্তু আমার অনেকটা কিন্তু কমে আসবে। কারণ যখন আমি প্রতিনিয়ত কুশল কর্ম সম্পাদন করে থাকি এবং ওই অকুশলটা নিয়ে সবসময় যদি আমি চিন্তা করি যে হয়তোবা আমার দ্বারা এটা হয়েছে, সেটা যদি মানে আমি পুনঃ পুনঃ সবসময় সেটা নিয়ে চিন্তা করি যে আমার দ্বারা এই কাজটা হয়েছে, এই অকুশল কাজটা হয়েছে, সেটা যেন আমি আর কখনো না করি। তো এভাবে হয়তোবা আমরা এটা পরিবর্তন করতে পারবো, বা আমার কুশলের পাল্লাটা বাড়ি করতে পারবো। তো আমার অকুশল কর্মটা কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে ওই সময়।
আমি আবার বলছি, হ্যাঁ, আমার অকুশল বিজ্ঞান উৎপন্ন হয়েছে যারা বিপাশানায় চরমদর্শী, সূক্ষ্মদর্শী, তাদের কাছে কুশল বিজ্ঞান অকুশল বিজ্ঞান সবগুলোই ভ্যালুলেস, সবগুলোকেই তারা সমানভাবে দেখেন। যখন ওই দৃষ্টিকোণ থেকে যখন দেখা হবে, তখন এটা ওইভাবে আর বলার উপায় নাই। সেটা যেমনই হবে হোক, আমার বিবেক বিবেচনাকে কেন্দ্র করে, আমার বিশেষ দর্শিতাকে কেন্দ্র করে এটা আমি রূপ চেঞ্জ করে ফেলতে পারি। এখন বুঝে গেছে কথাটা আমি কি বুঝাতে চাইছিলাম? বান্তে না, আমি বুঝতে পারিনি। বিপাশানা বুঝো তো? বান্তে হ্যাঁ। এই বিজ্ঞানটা একটা কি সংস্কার নয় কি? এটা কুশল হোক বা অকুশল হোক। অবশ্যই। আমি সংস্কারকে বিভাজন করা বিপাশানার কাজ না। বান্তে হ্যাঁ। এভাবে যখন বিপাশানা দ্বারা বিভাজন করে, তখন ওনার কাছে কুশল এবং অকুশল সবগুলো একই সমান হয়ে গেল না? কুশল অকুশল সব সমান হয়ে গেল। বুঝা গেছে? ও আচ্ছা বান্তে, বুঝতে পারছি। পরিপূর্ণ ক্লিয়ার? সুতরাং এটা স্থান কাল পাত্র ভেদে, মানুষ ভেদে, তার বিবেক বিবেচনা ভেদে এটা বিভিন্ন রকমে পরিবর্তিত হয়ে যায়। এটা অনেক দূরের কথা বলে ফেলছি আমি, হ্যাঁ, যাই হোক, অত দূরে যাওয়ার দরকার নাই, নর্মালি আমরা যাই আবার। আচ্ছা, এই দ্বৈত কর্মবিপাকের কারণে, দ্বৈত কর্মবিপাক নিয়ে আমরা জন্ম হয়েছে। আমরা এতদিন ধরে জেনে আসছি যে কি, মনুষ্যলোকে জন্মগ্রহণ করেছি আমরা পুণ্যের ফলে। কিন্তু এই বিষয়টা জেনে বুঝে আপনারা জানবেন যে মনুষ্যলোকে আমরা একান্তই পুণ্য ফলে জন্মগ্রহণ করি নাই। এখানে আমাদের এই চক্ষু তথা পঞ্চেন্দ্রিয়গুলো পাপের ফলও ভোগ করার মতো সুবিধা সুযোগ তাদের আছে, এই বিষয়গুলোর আছে। সেহেতু বুঝতে হবে যে আমরা দ্বৈত কর্মের ফলে জন্মগ্রহণ করেছি। একান্তই শুধু সুখ ভোগ করার জন্য জন্মগ্রহণ করেছে কে? দেবতা। একান্তই শুধু দুঃখ ভোগ করার জন্য জন্মগ্রহণ করেছে কে? নারকী। ঠিক আছে? তির্যক প্রাণীদের বেলায় বিভিন্ন কথা রয়েছে, আছে, ওইদিকে আমরা এত লম্বা করে যাচ্ছি না, জাস্ট ওইদিকে স্বর্গের কথা একটু করে আলোচনা করলাম আর নরকের কথা বললাম, কেমন? কিন্তু মনুষ্যলোকে এরকম দ্বৈত বিভাগ ভোগ করে, সেজন্য এই দ্বিবিধ বিজ্ঞান উৎপন্ন হয়। আর এনে যেটা আবার বলে ফেলছে, বিজ্ঞান উৎপন্ন হলে সম্প্রতীচ্য হতে হবে এরকম কোনো ব্যাপার নাই। সম্প্রতীচ্য হতেই হবে এরকম কোনো ব্যাপার আছে কি? এরকম ব্যাপার নাই, কিন্তু আমরা এখন বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে সন্তিরণ পর্যন্ত কিন্তু চলে যায়। মাঝখানে একবার দেখেছি যে শুধু বিজ্ঞানীও শেষ হয়, আবার আবর্তনও অনেক সময় আসতে পারে না ভবাঙ্গে, মানে চলন থেকে আবার মানে চলন পর্যন্ত এসেও শেষ হয়ে যায়। অতীতেও শেষ হয়ে আবার যাচ্ছে। হ্যাঁ, অতীত অতীতেও ভবনের শেষ মধ্যেও হয়ে শেষ যাচ্ছে। হয়ে যাচ্ছে, তো তাহলে এগুলো তো নর্মাল ব্যাপার, এগুলো কোনো কিছুই না। ওখানে শেষ হয়ে যাইতে পারলে কিছু এগুলো কি? এগুলো সবগুলো নির্ভর করবে আলম্বন যদি অতি মহৎ হয়, আর অতি মহৎ হওয়ার কারণে আলম্বন মহৎ হলো, ঠিক আছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি তখন মহৎ ছিল না, বা আমার মনস্কার, আমার চেতনা যে এই আলম্বন দেখার জন্য যত কিছু প্রয়োজন, আলম্বন ঠিকঠাক আছে, এখানে আলো নাই, আমি কিভাবে দেখবো আলম্বনটা? চোখের আলম্বন যদি হয় তাই দেখলাম না, তাহলে পারিপার্শ্বিক সবকিছু মিলেমিশে একটা মহৎ আলম্বন হয়। আর এই মহৎ আলম্বন হইলেই, এবং আমিও যদি এটাকে মনোযোগ দিয়ে মনোযোগকে রক্ষা করে যদি আমি নিয়ে যেতে চাই, অথবা অন্য কোনো আলম্বন এসে যদি এখানে আরো মহৎ আলম্বন থেকে আরো গুরুত্বপূর্ণ আলম্বন, আমার প্রিয় ভাজন মনজ্ঞ ভাজন যদি চলে আসে, তখন এটা বাদ হয়ে যায়। বুঝছেন? যেমন মায়ের কাছে, বাবার কাছে অনেকগুলো সন্তান আছে, 7-8 জন, বুঝছেন? তারপরে যেটা সবচেয়ে সেরা হয়ে যায় ওটার প্রতি দৃষ্টি আকর্ষণ বেশি হয়ে যায়, যেটা বেশি টাকা কামায়, ছেলে হোক বা মেয়ে হোক, বুঝছেন না? ওগুলো এমনি হয়ে যায়। এমনি যদিও বা বলি যে আমরা মা বাবা কি
মা বাবা নিঃস্বার্থ মুখটু কালা করে ফেলিয়েন না। সত্যি কথা আর কি, সবার জন্য একই কথা। হ্যাঁ, আমরা প্রত্যেকে যার যার জায়গায় শেষে এভাবে আমরা কিন্তু স্বার্থপর, বুঝছেন? ঠিক এই আলম্বনের বেলাও আলম্বন যখন ইয়ে হয়, অতি মহৎ হয়, এটা থেকে এটা মহৎ হয়ে গেলে ওটা বাতিল হয়ে এটা হয়ে যায়, এটার জায়গায় এটা দখল করে ফেলে। তারপরে এই সন্তিরণ, সম্প্রতীচ্য, সন্তিরণ এগুলো হচ্ছে যে পূর্বজন্মের কুশল এবং অকুশলের বিপাক বিজ্ঞান উৎপন্ন হয়। বিপাকে এগুলোর বিজ্ঞান উৎপন্ন হয়। এই বিজ্ঞানগুলো অতীতের কারণে উৎপন্ন হয়েছে। 1 নম্বরে একটা টিকা আছে। বান্ধে টিকাটা আমরা পড়েছি তো, ওই যে কর্মপবর টিকা এটা। আচ্ছা, এটাই পড়ছিলাম যে কালকে? না, এটা আলাদা। হ্যাঁ, না এটাই কর্মপব কামাছর, কামাবছরের। তৃতীয় পৃষ্ঠা ক খ। এগুলা না, নিশ্চয়ই এটা উপরগুলা। এটা নিচের গুলা। তৃতীয় পৃষ্ঠা ক খ, ক এখানে নাই। এবং সংকোচনার্থ তি, অতীত ভবাঙ্গ। এটা 160 পৃষ্ঠার, এটা ক নাম্বারে দিছে এটা, মানে ক্রিয়াটা এক এটা। আচ্ছা, আচ্ছা যাই হোক, এটা তো এমনি আমরা আলোচনা করে ফেলছি, আর আপনারা এমনি জানেন এগুলো। উপরোক্ত আমের উপমা অতি মহৎ আলম্বন সম্বন্ধে আমের যেটা উপমা দেওয়া হয়েছে আমাদেরকে, এই এতদূর পর্যন্ত গড়াবে যে আলম্বন যদি মহৎ হয় তাইলে, মানে উপমা যেটা দেওয়া হয়েছে না, এটা তো আমরা তদালম্বন পর্যন্ত দেখেছি না, আমের উদাহরণটা তদালম্বন পর্যন্ত পুরো দেখানো হয়েছে। সুতরাং এই আলম্বনটা, এই বিশ্লেষণটা ওই মহৎ আলম্বন সম্বন্ধে, বুঝছেন? এখন ঠিক আছে দূর পর্যন্ত? ক্লিয়ার। আচ্ছা, এই মহৎ আলম্বনের একটা বিধিছক, যেটা ভবিষ্যতে আমরা বিধি দেখলে বুঝে যাবো যে এটা কেমন আলম্বন। এটা দিয়ে আপনারা মানে ভবিষ্যতে পড়তে পারবেন। এগুলো আমরা অতীতে পড়তে পারছিলাম না, ভালো করে বুঝি না। এখন সবাই সুন্দর করে বুঝবেন কিন্তু। ক অমিতা বলবো, বুঝতেছেন না এখন সবগুলো সুন্দর করে? হ্যাঁ, মানতে বসছি। হ্যাঁ, এনে একবার বলবে, তারপর আপনি আবার এটা সুন্দর করে রিপিট করবেন, আর এই ফাঁকে আমরা সবাই শিখে নেব। এনি মানে থেকে অতি মহৎ আলম্বনের যেটা আমরা, এই তো আমের উদাহরণটা ক থেকে পড়ো, কটা পুরো পড়ো। অতি মহৎ আলম্বন নীতি। অতি মহৎ আলম্বন ভীতি এক চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন, অর্থাৎ ভবাঙ্গ অতীত হচ্ছে একবার, এরপরে চলন, এরপরে দ দিয়ে হচ্ছে যে উপচ্ছেদ, প দিয়ে হচ্ছে পঞ্চধারাবর্তন, ব দিয়ে হচ্ছে যে পঞ্চবিজ্ঞান, দন্তস দিয়ে সন্তিরণ, সম্প্রতীচ্য, মূর্ধন্য দিয়ে সন্তিরণ, ম দিয়ে হচ্ছে মনোধারাবর্তন, জ দিয়ে যবন, যবন এখানে 7 বার যোবিত হয়েছে। এরপর হচ্ছে তদালম্বন, তদালম্বনে 2 বার, 2 চিত্তক্ষণ পর্যন্ত থেকে পুনরায় আবার ভবাঙ্গে পতিত হয়েছে। এটা হচ্ছে যে অতি মহৎ আলম্বন, অর্থাৎ ওই সময় আলম্বন এত সুস্পষ্ট ছিল, যার কারণে ভবাঙ্গ অবস্থায়, অতীত ভবাঙ্গ অবস্থায় এক মানি থাকা অবস্থায় শুধু এক চিত্তক্ষণ পর্যন্ত থেকে সাথে সাথে ভবাঙ্গ চলনে চলে গেছে, কারণ আলম্বন সুস্পষ্ট ছিল এবং পরিবেশগত ওরকম ব্যাপারও ছিল, সবকিছু মিলে মিশে সেটা অতি মহৎ আলম্বন হয়েছে। অতি মহৎ আলম্বন কখন হয়? যখন আলম্বন একদম সুস্পষ্ট থাকে, তখন শুধু তখন শুধু অতীত ভবাঙ্গের মধ্যে শুধু এক চিত্তক্ষণ পর্যন্ত থাকবে, সাথে সাথে এটার চলনে চলে আসবে। মানে চলনের পর তারপরে যে দ দিয়ে উপচ্ছেদ, মনোধারাবর্তন, এরপর একদম যবন পর্যন্ত গিয়ে ওই জায়গায় 7 বারে যোবিত হয়েছে। হওয়ার পরে পুনরায় আবার তদালম্বনে গিয়ে ওখানে 2 চিত্তক্ষণ পর্যন্ত থেকে পুনরায় ভবাঙ্গে আবার পতিত হয়েছে। এটা হচ্ছে অতি মহৎ আলম্বন।
এটা একদম 17 চিত্তক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু এই অতি মহাতালম্বনটা কিন্তু 17 চিত্তক্ষণ পর্যন্ত জড়িত হয়ে পুনরায় আবার ভবাঙ্গের মধ্যে এসেছে। খুব সুন্দর হয়েছে। দীপেন বাবু বুঝছেন? বলেন। প্রশ্নটা কি ছিল? অতি মহতালম্বন বিধির ওই ছকটা, এটা লাইনটা পড়বেন এবং মানে এগুলো তো সাংকেতিক ভাবে আছে। এই সাংকেতিকটা এখন আমরা বোঝার মতো সময় এসছে। আপনি বুঝছেন, এ নিয়ে এতক্ষণ যেটা বুঝাই দিল আর কি। হ্যাঁ, ওই জায়গাটা ফুতুল বাবু এটা ইয়া করতে হবে, বলতে হবে, খেয়াল করেন। বলেন। অতি মহাতালম্বন বৃদ্ধির ক্ষেত্রে এখানে ভবাঙ্গ অতীত একবার অতীত হওয়ার পর থেকে এটা ভবাঙ্গ চলন আর উচ্ছেদ শুরু হতে আর কি। এরপর পঞ্চধারাবর্তন হয়, তারপরে পঞ্চবিজ্ঞান সম্প্রতি সঞ্চরণ মনোধারাবর্তন। ওখান থেকে মনোধারাবর্তন বলতে কি ব্যবস্থাপন বোঝাচ্ছে? হ্যাঁ। আর অতি মহাতালম্বন বৃত্তির ক্ষেত্রে যেহেতু এটা স্পষ্ট, সেহেতু এটা 7 বার পর্যন্ত জড়িত হওয়ার পর তারপর তদালম্বন 2 বার হয়ে এরপর ভবাঙ্গে আবার চিত্তটা চলে যায়। হ্যাঁ, আপনার মোবাইলে আজকে ডিস্টার্ব করতেছে না, কি জন্য কি জানি। যাই হোক, খুব ভালো। অতি মহৎ আলম্বন হলে তখন এরকম হয়, ছকটা এরকম ভাবে থাকবে। অমিতা উড়ো নিচ্ছে, এখন খেয়াল করছেন পুরো জিনিসটা? পুতুল বাবু বলেন তো একবার। বুঝতে পারছি না। আপনি তো বুঝতে পারতেছেন না যে, তো এটা জিজ্ঞাসা করতেছেন না যে? বুঝতে না পারলে এগুলো জিজ্ঞেস করতে হবে, বুঝছেন? আমরা তো যেগুলো আমরা জানি না, বুঝাইতে পারবো না, এটা আগে ভাগে সিলিন্ডার করে দিই। এটা আমরা জানতেছি না, বুঝতেছি না। খেয়াল করেছেন এগুলো? মানে কেউ জিজ্ঞেস না করার জন্য। আমরা যেহেতু জানবো না, এগুলো জিজ্ঞেস করে লাভ নাই। যেহেতু আমরা যেগুলো জানবো এগুলো কিন্তু জিজ্ঞেস করবেন আপনারা। হ্যাঁ, আর যদি ইয়ে করে জিজ্ঞেস করে ইয়ে করে দিতে পারেন, মানে ওই পর্যন্ত আমি বুঝাইতে আর পারতেছি না, ওই পর্যন্ত নিয়ে যেতে পারলে এটা আরো একটা লাভ আছে। আমি আবার পুনরায় এটা আরো ভালো করে শেখার জন্য, আপনার এই ব্যতিক্রম প্রশ্নের উত্তর আবার সুন্দর করে খোঁজার জন্য আমার আরো পড়া হবে। আমাদেরটা এরকম না, মানে প্রশ্ন করলেন আমি ইয়া হয়ে যাব, বা এখানে কেউ, আমরা তো সবাই ছাত্র, সবাই একযোগে মিলেমিশে পড়তেছি যে, বুঝছেন? তো সেহেতু না জানলে, না বুঝলে চুপ করে থাকবেন না, জিজ্ঞেস করে ফেলবেন। আর জিজ্ঞেস না করলে এখানে কিচ্ছু শেখা যাবে না। তো আমরা শেষকালে দেখা যাবে যে ওই 2-3 জনে যারা কথা বলতেছেন তারাই শিখবেন, যারা একটু মনোযোগ দিয়ে করতেছেন তারাই শিখবেন। না হলে এখানে যে প্রতি মুহূর্তে আমরা এটা পড়তে হাসতেছি, মহাপ্রীতি অনুভব করছি, এই প্রীতির আশেপাশে থাকতে পারবেন না। না বুঝলে সঙ্গে সঙ্গে এগুলো ইয়ে করতে হবে। এগুলো আনন্দের মধ্যে শ্রেষ্ঠতম আনন্দ। বই পড়ার আনন্দ আছে না, কিন্তু এই পুস্তক পড়ার মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ আনন্দদায়ক গ্রন্থ, অধ্যায়, এই অভিধর্ম। ঠিক আছে, সুন্দর করে শুনে থাকেন। অমিতা বড়ুয়া খ, এটা ইয়ে করেন। উপাসক বুঝে যাবেন, বুঝছেন? খটা একটু খেয়াল করেন, আপনি না বুঝলে আমি আবার জিজ্ঞেস করবেন। খটা ইয়ে বান্দার মহাতালব্বন বৃত্তিটা, মহাতালব্বন বৃত্তি। হ্যাঁ, আচ্ছা, মহাতালম্বন বৃত্তি 2 চিত্তকণ অতীতের পর ভবাঙ্গ চলন, অর্থাৎ এখানে অতীত 2 বার, 2 চিত্তকণ বলছে। তারপর দন্ত্যানো হচ্ছে যে চলন, আর দ হচ্ছে যে উপচ্ছেদ, প পঞ্চধারাবর্তন, বি পঞ্চবিজ্ঞান, তারপর দন্তাস সম্প্রতীচ্য, সন্তিরণ, মনোধারাবর্তন। আর 1 2 3 4 5 6 7, এখানে জবন 7 বার, তারপর ভবাঙ্গে চলে গেছে। এখানে মানে ওইটা তো অতি মহৎ আলম্বন, অতি মানে আলম্বনটা অতি স্পষ্টতার কারণে, সক্রিয় থাকার কারণে এবং মনোসংযোগ থাকার কারণে একদম একেবারে আপনার তদালম্বন থেকে ভবাঙ্গে চলে গেছে। এটা একটু দুর্বলতার কারণে এখানে
মানে অতীত ভবাঙ্গটা দুইবার আসছে, দুইবারের পরে দুই চিত্তকনের পরে তারপর আবার এখানে মনোধারা আবর্তন পর্যন্ত গিয়ে যবনে গিয়ে তদালম্বনে যেতে পারে নাই, ওই দুর্বলতার কারণে, মানে অস্পষ্টতার কারণে দুই চিত্তক্ষণ যখন হয়েছে তখন এখানে তদালম্বনে না গিয়ে যবন থেকে ভবঙ্গে চলে গেছে বানতে। ফুতুল বাবু বুঝছেন কিছুটা? আর সুন্দর করে আরো বুঝাই দেবে নি? হ্যাঁ, বুঝে গেছে আশা করি। এখন উপরেরটাও বুঝছেন। উপরেরটা একদম অতি মহৎ আলম্বন হইলে তখন বিষয়টা এরকম হয়। আলম্বন সম্পর্কে একদম খুব সুস্পষ্ট ধারণা এখন আপনার আছে, বুঝছেন? এই আলম্বনের মধ্যে কি কি আছে? আমরা অতি মহৎ আলম্বন পড়ছি, এগুলো সবগুলো পড়ছি, কোনটা কাকে বলে না, এর একটু আগেই পড়ে আসছি যেহেতু আমরা কয়েক চ্যাপ্টার আগে। হ্যাঁ, তো সুতরাং এগুলো বুঝতেছেন। এখন এগুলোর মানে সাংকেতিক ভাবে আমরা যাতে পড়তে পারি, এজন্য একটা চিত্তের বিধি, মহৎ আলম্বন এনে এই খটা সুন্দর করে একটা একটা করে সুন্দর করে ব্যাখ্যা করে সবাই বুঝে মতো করে করো। মানে মহৎ আলম্বন হচ্ছে যে, অর্থাৎ এটা তো আমরা বলেছি যে মানে আলম্বন কিন্তু সুস্পষ্ট ছিল বিদায় অতি মহৎ ছিল, যার কারণে এটা একদম তদালম্বন পর্যন্ত গিয়ে শেষ হয়ে পুনরায় আবার ভবাঙ্গে গিয়েছে, তদালম্বন পর্যন্ত চলে গিয়েছে। তদালম্বন পর্যন্ত যাওয়া মানে হচ্ছে যে অর্থাৎ এটা অতি মহৎ। এবং অতীত এখানে যেটা আছে প্রথমে সেটা হচ্ছে যে একবার শুধু এক চিত্তক্ষণ ভবাঙ্গ অতীত ভবাঙ্গে যখন ছিল এক চিত্তক্ষণের জন্য ওনাকে যখন ওই আলম্বনটা যখন ওনার যে কোনো একটা ধারে যখন আসছে সাথে সাথে কিন্তু উনি ওই সময় জাগ্রত হয়ে গেছেন, মানে এক চিত্তক্ষণ থেকে জাগ্রত হয়ে এই অবস্থা উনি মানে ওনার চিত্ত চলতেই আছে, চলতে চলতে একদম যবনস্থানের সাত চিত্তক্ষণ পর্যন্ত জবিত হয়ে তদালম্বনে গিয়ে দুইবার উনি পুনরায় সেটা আবার স্মরণ করলেন যে উনি যবনস্থানে কি করলো, সেটা যেটা আমরা আমের উদাহরণে যেখানে পেয়েছি। তদালম্বন মানে হচ্ছে যে অর্থাৎ পুনরায় সেটা আবার স্মরণ করা বা পুনরায় সেটা মনে করা, ওইটা হচ্ছে তদালম্বন। ওই তদালম্বনও কিন্তু দুই চিত্তক্ষণ পর্যন্ত থাকে, আমরা যেটা পড়ে আসছি ওই দুই চিত্তক্ষণ পর্যন্ত থেকে একেবারে মানে থাকার পরে পুনরায় সেটা আবার চিত্তটা ভবাঙ্গে চলে গেছে। আর মহৎ আলম্বন হচ্ছে যে অর্থাৎ অতীত হচ্ছে যে দুই চিত্তক্ষণ, অর্থাৎ উনি ওনার আলম্বনটা হয়তোবা ওনার প্রথম মহৎ আলম্বনের থেকে সামান্য একটু দুর্বল ছিল বা মানে স্পষ্টতাও একটু কম ছিল। যেমন কি হয়তোবা আমি যদি কোনো উদাহরণ দিই যে ওনার একটা ঘ্রাণ হয়তো উনি ভবাঙ্গ অবস্থায় আছে, সেটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় উনার যে একটা ঘ্রাণ উনার নাকে লাগলো, সেটা কিন্তু উনার প্রথম লাগাতেই উনি কিন্তু সেখানে জাগ্রত হতে পারে নাই। যখন পুনরায় দ্বিতীয়বার আবার যখন ঘ্রাণটা আসলো তখন আসার পরে উনি কিন্তু ওই ঘ্রাণটা ওনার নাকে লাগলো, লাগার পরে উনি তখন কিন্তু জাগ্রত হয়েছেন, প্রথমে কিন্তু জাগ্রত হতে পারে নাই। আর মহৎ আলম্বনে হচ্ছে উনি প্রথমেই কিন্তু জাগ্রত হয়ে গেছে গন্ধটা আসার সাথে সাথে। হ্যাঁ, এই গন্ধটা আসার সাথে সাথে কিন্তু এটা পরিবেশগত একটা ব্যাপার ছিল, হয়তো এটা আমার আশেপাশে ছিল বা ওরকম একটা পরিবেশ ছিল, এটা হয়তো আমি যদি 1 মাইল বা 2 মাইল দূরে থাকি, 2 মাইল আগে যদি গন্ধটা ঘ্রাণটা থাকে সেটা তো কখনো পৌঁছাবে না, সেখানে একটা পরিবেশগত ব্যাপার। তারপরে যে ওখানে আবার কার্যকারণ নীতি সেটাও কিন্তু সংযুক্ত আছে। তো সব মিলিয়ে ওনাকে ওই দুই চিত্তক্ষণ পর্যন্ত কিন্তু মানে এক চিত্তক্ষণে ওনার আসে নাই প্রথমবারে, দ্বিতীয়বারে যখন ওনার মধ্যে সে ঘ্রাণটা আসলো, আসার পর ওনার যে চিত্ত উনি জাগ্রত হলো, হওয়ার পরে পুনরায় ওনার চলনটা শুরু হলো, উনি চলনে গেল, চলনের পরে যে দিয়ে উপচ্ছেদ, এরপরে পঞ্চধারাবর্তন, তারপরে বিজ্ঞান, সম্প্রতীচ্য, সন্তিরণ, এরপরে হচ্ছে মনোধারাবর্তন, আমরা মনোধারাবর্তন কিন্তু ব্যবস্থাপনকে মনোধারাবর্তন বলি। এরপরে হচ্ছে যে যবন উনি 7 বার জবিত হয়ে আর তদালম্বন পর্যন্ত পৌঁছাতে পারে নাই, 7 বারের মধ্যে জবিত হয়ে উনি তদালম্বনে সেটা পুনরায় আবার মানে স্মরণ করতে পারে নাই, না করে উনি পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছেন। এটাই হচ্ছে যে মহৎ আলম্বন বিধি মানতে। কাকে বুঝার পরে কাকে বলতে বলছিলাম যে? আশা করি সবাই বুঝছেন। দিবেন বাবু এর পরেরটা আপনাকে করতে হবে। হ্যাঁ, তারপরে অতীত ভবাঙ্গ
অতীত ভবাঙ্গ এটা নিয়ে আমরা বলছিলাম, এটা মানে অলস ভাবে থাকে আর কি, একটু গুরুত্ব দিতে চায় না আলম্বনকে দুইবার। হ্যাঁ, ওটা একবার ওটা করতেই হবে, অতীত ভবাঙ্গ থাকবেই, অতীত ভবাঙ্গ থাকবেই। এটা মানে প্রথম ভবাঙ্গের সঙ্গে প্রথম স্পর্শ হওয়া। তবে এটা এত সূক্ষ্মতর স্পর্শ, কোনো ইয়ে হয় না। নদীতে যেমন পাথর একটা মারলে ঢেউ উৎপন্ন হয়, কিন্তু তুলা একটা পড়লে ওরকম কোনো ঢেউ উৎপন্ন হওয়ার কোনো ব্যাপার আছে কি? তুলা পড়লে পাতলা একটা তুলা পড়ছে মনে করেন, এটা পাতলা তুলা পড়ার মতো করে এই অবস্থা ভবাঙ্গের মধ্যে আলম্বনের খুব হালকা একটা ছাপ, এভাবে এক চিত্তক্ষণ, বুঝছেন? এবং এটাকে চিত্ত এরকম গুরুত্ব দেয় নাই প্রথমবারে, এই অতি চিত্ত দুইবার যে হয়েছে, প্রথমবারটা এটা গুরুত্ব দেয় নাই। যেমনটা মা এবং বাবা সকালবেলা ঘুম থেকে ডাকে যে আমাদের বাচ্চা কাচ্চাকে, এগুলো খেয়াল করবেন আপনারা, কতগুলো আছে যে মা খুব আদর করে, 14 বার ডাকলেও ও উঠতেছি কোঁকা কাঁদিয়ে কাঁদিয়ে কতক্ষণ থাকবে। কিন্তু কতগুলো বাবা আছে যে খুব সাংঘাতিক, একবার ডাকিয়া যদি না উঠে কোয়াস করে একবারে মারবে। এটা একবার যদি বাড়ি খায়, দ্বিতীয়বারও বাবার জুতার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে ও চোখের ঘুমটুম উঠে সঙ্গে সঙ্গে সে উঠে যায়, বুঝছেন? আলম্বনের উপর নির্ভর করে, অতি মহত্তার উপর নির্ভর করে ওটা সে উঠে যায় যে ঘুম থেকে। ঠিক এভাবে এখানেও একই রকম অবস্থা, যখন আলম্বনটা ওরকম কড়াকড়ি হয়, মহৎ হয়, তখন একবার মাত্র অতীত থাকে, বুঝছেন? আমাদের বেলায় দেখেন না, আমরা যেগুলোকে ডরাই না, যেগুলো ডাকলে দৌড় একখানা প্রতি, হ্যাঁ, যখন দেখবো যে এখানে ভয়ঙ্করতা আছে আর মারিব তো সোয়ার এক কোসর গাল ফাটে ফেলেব, তখন তো এই শীত গরম এগুলো কিছু দেখা দেখি নেই, দ্রুম করে উঠে যাব। হ্যাঁ, এটাও ঠিক এরকম। আচ্ছা, যাই হোক, তাহলে এটা চিনলাম। 3 নাম্বারটা ইয়ে করেন, প্রথমে আলোচনা করেন আমাদের শিল্পী বড়ুয়া, তারপরে এটাকে বিস্তারিত করবেন দীপেন বাবু। 3 নাম্বার। আমাদের 3 চিত্রকোণ অতীতের পর্বভঙ্গ চরণ মানে চিত্র আরো দুর্বলতার কারণে তিনটা মানে অতীত প্রবঙ্গ যন্ত্রণা, ওই চলন, পথ দ দিয়ে উপচ্ছেদ, বি দিয়ে বিজ্ঞান, দন্তস দিয়ে সঞ্চিরণ, মধ্যাহ্ন দিয়ে সম্প্রতিচ্ছ, মধ্যাহ্ন দিয়ে সঞ্চিরণ, ম দিয়ে মহাদারাবর্তন, যেমন দুর্গার্য দিয়ে তাৎজগণিত চিত্ত দুর্বলতার কারণে। আচ্ছা, দীপেন বাবু বলেন। এটা হচ্ছে কি বলতে মহতলম্বন বৃদ্ধির মধ্যে মানে প্রথমে যেটা এটা অতি মহতলম্বন থেকে একটু দুর্বল, আর এটা হচ্ছে মহতলম্বন বৃদ্ধির মধ্যে আর একটু দুর্বল, যেখানে অতীত ভবাঙ্গ 3 বার দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে হয় কি, আমাদের যখন দ্বার আবর্তন হয় সেই সময় মানে আলম্বন যখন দ্বার পথে উপস্থিত হয়, তখন এটা ভবাঙ্গের সাথে 3 বার ইয়া করে আর কি অতীত হয়। আমাদের ভবাঙ্গ চিত্তক্ষণ যখন মানে যখন একটার পর একটা যখন পূর্ণ হয়, তখন তার সাথে এই আলম্বনটা 3 বার আহ একসাথে ইয়া করে চিত্তক্ষণ এটা অতিক্রম হয়। এরপরে তারপর চলন শুরু হয়, তারপর হচ্ছে পঞ্চদাবর্তন আর দ্বিপঞ্চবিজ্ঞান, আর এরপরে হচ্ছে সম্প্রতিচ্ছ সন্তিরণ আর মহাদারাবর্তন। তারপর এটা 7 বার যুক্ত হয়ে, যেরকম ওই যে এই যেরকম বলেছে যে এখানে যেহেতু এটা দুর্বল, সেহেতু এটা এই ক্ষেত্রে তদালম্বন হয় না, তদালম্বন না হয়ে সরাসরি ভবাঙ্গে উপস্থিত হয়। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ইনি আর এটা ইয়ে করতে হবে, বিস্তারিত করতে হবে। বান্দে আর দরকার আছে এটা আলোচনা করার? বান্দে সবাই বুঝতে পারলে তো আলোচনা করার দরকার নেই। পুতুল বাবু কি বলছেন? হ্যাঁ, বলেন। বলতে বুঝে গেছে। ও, তার মানে আপনি এখন এই সাংকেতিক ইয়াগুলো, এই
বিধিগুলো আপনি খুব সুন্দর করে বুঝেন এখন। মহৎ আলম্বন তাইলে দুই প্রকার। এটা অতি মহৎ এক প্রকার পাইলাম আমরা, কিন্তু মহৎ আলম্বনকে আমরা দুই প্রকার পাইলাম। দুই প্রকার বলতে একটা ইয়া পর্যন্ত হয়, তিনবার একটা বানতে 2 চিত্তকণ, একটা 2 চিত্তকণ আর একটা 3 চিত্তকণ, হ্যাঁ। এটাই তফাৎ আর কি। দুটোটার মধ্যে দুটোটাকে সমান সমান না, না ওটা থেকে এটা আরেকটু না দুর্বল। আর আমাদের একটু দেবো। শিল্পী বলবো সুন্দর করে বুঝছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে গ এনি গ নম্বর হচ্ছে, এটা হচ্ছে পরিত্যালম্বন বিধি। চারি চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন। এই বিধিতে মনোধারাবর্তন তিন চিত্তক্ষণ প্রবর্তনের পর ভবাঙ্গে পতিত হয়। মনোধারাবর্তন 3 চিত্তক্ষণ। পরিত্যালম্বন সবার জন্য একটু বলতে হবে, সবার মনে আছে, তারপরে আর একটু বললে ইয়ে হবে। গণমাটা বলতেছে 3 চিত্তক্ষণের পর ভবাঙ্গ চলন। এই 3 চিত্তক্ষণ হচ্ছে যে পরিত্যালম্বন, আর নিচে যে আরেকটা আছে ওইটা হচ্ছে অতি পরিত্যালম্বন বিধি। তো এখানে পরিত্যালম্বন হচ্ছে যে অতি পরিত্যালম্বন যে লেখা নাই, ওরা সেটা ভুল করছে, নিচে যেটা আছে আমি তো আরো মনোধারাবর্তন ইয়া করে ফেলছি যে আমি আরো, তাহলে আমি বলে ফেলছি যে না, মহৎ আলম্বন হ্যাঁ একটাই। তো মহৎ আলম্বনের পরেরটা হচ্ছে যে না, পরিত্যালম্বন। প্রথমে হচ্ছে অতি মহতালম্বন। যেটা অতি মহৎ সেটা শুধু অতীত ভবাঙ্গে 1 চিত্তক্ষণ পর্যন্ত থেকেছে, না তোমার এরপরে চলন করতেছে। ঘ আছে, দেখো নিচে ঘ আছে আরেকটা, ঘ আরেকটা আছে তো। হুম, পরিত্যালম্বন বিধি একটা, অতি পরিত্যালম্বন বিধি। পরিত্যালম্বন বিধি এটা 3 চিত্তক্ষণ পর্যন্ত ইয়াতে থেকেছে ওনার আপনার অতীত ভবাঙ্গের মধ্যে, এবং সেটা পুনরায় যৌবন পর্যন্ত গিয়ে আবার পুনরায় ভবাঙ্গে চলে গেছে। আর অতি পরিত্যালম্বন হচ্ছে যে ওইটা যৌবন স্থানে পৌঁছাতে পারে না, ওটা ব্যবস্থাপন পর্যন্ত থেকে পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছে। পরিত্যালম্বনটা হবে যে প্রথমে আছে 4 চিত্তক্ষণ অতীতের পর, এটা 4টা অতীত ভবাঙ্গ থাকবে, তারপরে এরপরে মনোধারাবর্তনে গিয়ে ভবাঙ্গে চলে যাবে। এটা আবার এরপরে 4 চিত্তক্ষণের পরে 9 চিত্তক্ষণ পর্যন্ত আছে, 4, 5, 6, 7, 8, 9। এটা থেকে এটা আরো দুর্বল, এখানে গ নাম্বারের নিচেটা দিছে। এরপরে পরিত্যালম্বন, এটা হ্যাঁ এটা হচ্ছে অতি পরিত্যালম্বন। আপনারা ওই যে আগে যেগুলো পড়ছেন সেখানে গিয়ে দেখেন না, এটা পেয়ে যাবেন। মানে পরিত্যালম্বন, অতি পরিত্যালম্বন, মানে একদম শেষেরটা হচ্ছে যে অতি পরিত্যালম্বন হচ্ছে যে 10 থেকে 15 চিত্তক্ষণ। হ্যাঁ, এখানে তুমি গ নাম্বারটা পড়ো, এগুলো ঝামেলা যাবার দরকার নেই, তুমি গ পড়ো। গ হচ্ছে পরিত্যালম্বন। আর আমরা যেটা এতক্ষণ মহতালম্বন 2 প্রকার পড়ছি, এটা 2 প্রকারই ঠিক আছে। একটা হচ্ছে যে 2 চিত্তক্ষণ অতীত হয়, আর একটা দিয়েছে যেখানে 3 চিত্তক্ষণ অতীত হয়। দুটোটাই কিন্তু মহতালম্বন বিধি। হ্যাঁ, এখন পরিত্যালম্বনটা পড়ো গ। আর বাকি কথা থাকলে পরে এগুলো আলোচনা করবো। আবার গটা পড়ো। পরিত্যালম্বন বিধি 4 চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন। এই বিধিতে চিত্ত মনোধারাবর্তনে চিত্ত 3 চিত্তক্ষণের প্রবর্তনের পর ভবাঙ্গে পতিত হয়। মনোধারাবর্তন 3 বার, 1, 2, 3। হ্যাঁ, এটা হচ্ছে যে অর্থাৎ 4 চিত্ত মানে 4 বার পর্যন্ত অতীত হবার পর। এখানে আলম্বনটা উনি ভবাঙ্গ অবস্থায় থাকার সময় আলম্বনটা স্পষ্ট ছিল না, আর হয়তোবা ওনার চিত্ত আলসেমির কারণেও যে 3 বার মানে 4 চিত্তক্ষণ চলার পরে, 4 চিত্তক্ষণ যাওয়ার পরে উনি তখন জাগ্রত হয়েছে। সেটা হচ্ছে আলম্বন স্পষ্ট ছিল না, ওনার আলসেমি বা যাই হোক না কেন ওগুলার কারণে উনি জাগ্রত হতে পারে না বা সক্রিয় হতে পারে নাই বিদায়, সেই জন্য ওনাকে 4 চিত্তক্ষণ পর্যন্ত অতীত হতে হয়েছে। হওয়ার পরে এরপর উনি ওনার চিত্ত জাগ্রত হওয়ার পরে উনি এরপরে চলনে আসছে। চলনের পরে যে পুনরায় আবার উপচ্ছেদ, পঞ্চধারা বর্তন,
বিজ্ঞান, সম্প্রতীচ্য, সন্তিরণ, এভাবে গিয়ে ব্যবস্থাপন পর্যন্ত গিয়ে, অর্থাৎ এখানে বলেছে হচ্ছে মনোধারাবর্তন। আমরা ব্যবস্থাপনকেও মনোধারাবর্তন হিসেবে জানতে পারি। তো মনোধারাবর্তন ওইখানে 3বার পর্যন্ত থেকে উনি পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছে, অর্থাৎ যবনের স্থান পর্যন্ত যেতে পারে নাই, কারণ আলম্বন অনেক বেশি দুর্বল থাকার কারণে উনি যবনে পৌঁছাতে পারে নাই। ব্যবস্থাপন পর্যন্ত গিয়ে পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছে। উনি শব্দটা ব্যবহার করলে কেরেঙ্কার লেগে যেতে পারে, চিত্তটা। মানে ভবিষ্যতে কেউ এটা পড়বে, শুনবে, তো উনি বললে এখন কোনো একটা মানুষ বুঝবে। এটাও তো একটা চিত্তভীতি। ওভাবে বুঝতে হবে। যে যাই হোক, তাহলে আমরা পরিত্য আলম্বনকে দেখলাম যে মনোদ্বারের মধ্যে 3বার ঘুরপাক করে ভবাঙ্গে চলে যায় সরাসরি, যবনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আর বাকিগুলো ঠিক আছে, চলন, উপচ্ছেদ, তারপরে পঞ্চধারাবর্তন, বিজ্ঞান, না বি দিয়ে কি, প দিয়ে কি ছিল, মন্তব্য ভঙ্গ সেবা দিল কেন এখানে? এটা কোনো অসুবিধা নাই, একবার দিলেও অসুবিধা ছিল না, ভবাঙ্গ তো ভবাঙ্গই, বুঝছেন? এটা কোনো সমস্যা নাই, ভবাঙ্গ 4 বাদ্যক আর 5 বাদ্যক, ভবাঙ্গ কন্টিনিউ চলমান, অনন্তবার। এর আগের গুলো আমরা হিসাব করবো যে এখানে তাহলে কি মহৎ আলম্বন ছিল কি 2বার, তারপরে পরিত্থালম্বন 2বার, পরিত্যালম্বন দেখতেছি যে কয়বার, 2বার। হ্যাঁ, আর মহৎ আলম্বন 2বার। হ্যাঁ, আর পরিত্যালম্বনকে আমরা 2বার দেখতেছি। অতি পরিত্যালম্বন হচ্ছে 2বার। হ্যাঁ, কই পরিত্যালম্বন 2বার? মানতে এখানে ওই ভাগ ভাগ করে দিছে, আমরা আগে পড়ছি যে আগে ওখানে যেগুলো পড়ছি ওখানে যেটা খ নাম্বারে মহৎ আলম্বনে 2 থেকে 2-3 ওইভাবে বলছিল আর কি, একসাথে লেখা ছিল। ও না না, পরিত্যালম্বন 2বার কোথায়? পরিত্যালম্বন 2বার না, পরিত্যালম্বন দেখো এখানে 4, এখানে আমরা 4টা তো পড়ে ফেলেছি অলরেডি। হ্যাঁ, এখানে অতীত ভবাঙ্গ এটা 5ও হইতে পারে, অতীত ভবাঙ্গ 6ও হইতে পারে, অতীত ভবাঙ্গ 7ও হইতে পারে, অতীত ভবাঙ্গ 8ও হইতে পারে, অতীত ভবাঙ্গ 9ও হইতে পারে। এই 9 চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলমান, চলন আরম্ভ হইলে চিত্ত মনোধার আবর্তন হইতে ভবাঙ্গে পতিত হয়। ওই এটা পুনরায়, আর বাকি সবগুলো একই। এনে বুঝছো এখন পুরো? এটা 4 থেকে পরিত্যালম্বনের বেলায় 4 থেকে 9 পর্যন্ত হতে পারে। সবগুলো কিন্তু এই পরিত্যালম্বনের পর্যায়ভুক্ত। এই পরিত্যালম্বনের মধ্যেও তাহলে কত প্রকার দেখতেছি আমরা? 1 প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। পরিত্যালম্বনও এখানে 6 প্রকারের ছক দেওয়া আছে। কিন্তু এই পরিত্যালম্বন যদি বা বলছে 6 প্রকার, কোনো 6 প্রকারের হিসাব নেই, অনন্ত প্রকার এগুলো। কিভাবে অনন্ত প্রকার হয়েছে? এটাই সিস্টেমে মানে এটা আস্তে আস্তে বুঝবেন। হ্যাঁ, আস্তে আস্তে মানে এটা এই কারণে বলা যাচ্ছে যে 1বার, 2বার, 3বার, 4বার জাগ্রত মানে হচ্ছে না, এরপরে 8, 9, 10, 11 বারে গিয়ে উনি এই যে জাগ্রত হয়েছেন, এই সময় এটা 20 বারেও গিয়ে জাগ্রত হয়েছে, ওই কারণে না, ওটা না, অর্থাৎ আমাদের প্রত্যয়ের পাঠান যে আমরা পড়ছিলাম না, প্রতি তখন এটা একটু করে পরিবর্তিত হয়েছে মাত্র। এই যে এই প্রতি জায়গায় এগুলো অতীত হয়েছে, এখানে 4বার আমরা দেখলাম না। প্রথমবারে যেমন ছিল চিত্তের অবস্থা, চিত্তে যতগুলো সংস্কার ছিল, দ্বিতীয়বারে সেম নাই, পরিবর্তিত হয়ে গেছে, আরেক রকম হয়ে গেছে। এটা যে কারণে আমরা অতি দ্রুততর নৃত্য বলি। অতি দ্রুততর সময়ের মধ্যে অনাত্মা প্রকাশ করে তার চিত্ত, অতি দ্রুত। এটা মুহূর্তকালে এটাকে আত্মা বলার মতো উপায় নেই। এই এখানে 4টা আছে, তো দীর্ঘিকা 4টা আছে না, এইটা 4টা যে আছে, 4টাও একই কোয়ালিটি, একই রকম, একই বিষয় বস্তুতে থাকে না, 4টার একই অবস্থা নাই। এ নিয়ে আমি কি বুঝাতে চাইছি বুঝছো না? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ,
এই যে বলতে হ্যাঁ বুঝতে পারি। অর্থাৎ এই যে প্রথমবারে যে অতীত ছিল, দ্বিতীয়বারে আবার অতীত হবার সময় সেম বিষয়গুলো এখানে চলে আসছে? না, এমনি পরিবর্তন তো হয়েছেও, যে দ্বিতীয় এটা, প্রথমটা তো নাও। তথাপিও এখানে অনেকগুলো চৈতসিকের পরিবর্তন বিবর্তন হয়ে গেছে। দীপেনবাবু বুঝছেন কথাটা না? ওটা সম্পূর্ণ, এটা আলাদা, এটা আলাদা। ক্ষণে ক্ষণে ওটা মরে গিয়ে আমরাও মরে গেছি আর কি। আমরা তো ওগুলোকে কেন্দ্র করে আমরা জীবিত আছি বলে মনে করতেছি না। এগুলো মরে গেছে মানে আমরাও মরে গেছি। এভাবে অনন্তবার জন্ম মৃত্যুর মধ্য দিয়ে আমাদের একটা জীবন আমরা পার করে যাই। এই মৃত্যুটা যদি কেউ দেখতে পায়, বুঝতে পারে, তখন তিনি অনাত্মা জ্ঞানে জ্ঞানী, অনিত্য জ্ঞানে জ্ঞানী, দুঃখ জ্ঞানে জ্ঞানী। তিনি মুক্ত, তিনি শুদ্ধ, তিনি পবিত্র, তিনি অরহন্ত। বুঝা গেছে? খুব সোজা না? এই জিনিসটা গুলো একটু করে বুঝতে পারলে দেখেন বুদ্ধের কি অসাধারণ আবিষ্কার, অসাধারণ দর্শন। হ্যাঁ, এই নির্বাণকে দর্শন করার জন্য কি কি ব্যাখ্যা আমাদেরকে বুদ্ধ দিয়েছেন। এনি আমি যেটা বুঝাতে চাইছি বুঝছো না? বলতে হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে যে এগুলোকে আমরা আগে এভাবে বুঝছিলাম কি আগের ক্লাসে? আমরা এগুলা পড়িও নাই ঠিক করে, ঘটনা কি? বুঝি নাই। মানে তখন তো আমরা পড়তাম পড়ি নাই, পড়ি নাই, প্রত্যয় সম্পর্কে জানি নাই, রূপ সম্পর্কে চিনি চিনি নাই। এখন চেনা যাচ্ছে সব? মানতে হ্যাঁ। পুতুল বাবু দেখছেন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তার মানে আমরা বুঝতেছি। আপনি যদি না বুঝে থাকেন বলেন, বুঝছেন? যে জায়গা বুঝবেন না এগুলো বারবার জিজ্ঞেস করবেন। বারবার একলা নিয়ে আমাদের 5 দিন যাক, কোনো অসুবিধা নাই। অন্তত বলতে পারবেন আমি অভিধর্ম চর্চা করতে করতে মরেছি। বুঝছেন না? আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে যে পাঠকগণ ইহা লক্ষ্য করিবেন যে এই বিধিতে চিত্ত যবনে পৌঁছে না। সুতরাং কুশলাকুশল কর্মও এই বিধি চিত্ত দ্বারা গঠিত হয় না। এখানে আরেক কথা লিখছে, দেখছো? হ্যাঁ, কুশলাকুশল কর্ম এখানে গঠিত হয় না। কিন্তু আমি কুশলাকুশলের দ্বিপঞ্চ বিজ্ঞান যেহেতু আসছে, এখানে আসছে না দ্বিপঞ্চ বিজ্ঞান, অতীতের গুলো আমি ভোগ করছি, নতুন করে কুশলাকুশল গঠিত হওয়ার সুযোগ এখানে নাই। এটাই। আর তার মধ্যে আবার কথা আছে, যেমন কিছু সন্তিরণ চিত্ত জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, যে এরকম কিছু আছে না? এগুলো তো অতীত। হ্যাঁ, তো এখানে আরো পরবর্তীতে আমরা এটা জানবো আরো আস্তে আস্তে। হয় না হালকা চিত্তে অমনোযোগিতার সহিত আলম্বন গ্রহণ। হালকা চিত্তে অমনোযোগিতার সহিত আলম্বন গ্রহণ এই বিধিরই কাসাজি। ওই যে হালকা চিত্ত অমনোযোগিতার সহিত আলম্বন গ্রহণ। হালকা চিত্ত বলতে কি বুঝবো আমরা? হালকা চিত্ত মানে অর্থাৎ তো যে আলম্বন স্পষ্ট, চিত্ত তখন ওরকম অস্পষ্ট হয়ে যায় আর কি। যে কোনো কারণে হোক এটা হালকা হয়েছে, গাঢ়ভাবে হয় নাই, বিষয়টা গাঢ়ভাবে নিতে পারে নাই, সেটা পঞ্চবিজ্ঞানে যেটাই হবে হোক। এটারই কাসাজি। এটা কাসাজি, এটা অনেক পুরাণেতেও কথাটা ছিল, আমরা এটা এখনো চিনতেছি। অতি পরিত্য আলম্বন বিধি, এখন হচ্ছে যে অতি পরিত্য আলম্বন বিধি। ঘ পড়ো। অতি পরিত্যালম্বন মিতি 10 থেকে 15 চিত্তক্ষণ অতীতের পর ভবাঙ্গ চলন। প্রথম ভীতি, অতীত হচ্ছে যে 2 3 4 5 6 7 8 9 10 বার অতীত হবার পর চলনে আসছে, চলনে 2 চিত্তক্ষণ থেকে পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছেন। চিত্ত আর ইয়াতে যেতে পারে নাই, উপচ্ছেদ পঞ্চতারাবর্তন বিজ্ঞানে পর্যন্ত পৌঁছাতে পারে নাই।
চিত্ত একটু জাগ্রত হয়েছে, চলনের মধ্যে একটু করে থেকে মানে 2 চিত্তক্ষণ থেকে পুনরায় আবার ভবাঙ্গে চলে গেছে, সেটা হচ্ছে অতি পরিত্যালম্বন। ভব দেখে একটা সুন্দর একটা কথা মনে পড়ছে এবং পুতুল বাবুর কথাটাও মনে পড়ছে। ভব কেন দিয়েছে? এই ভব সারাক্ষণ ভব করতেই থাকে, বুঝছেন? এই অনন্ত ভয়ের সমাহার ভবাঙ্গ, অনন্ত ভ। এখানে যদি আমাদের ইয়ে না থাকে, পঞ্চদ্বারে যদি আলম্বন যদি না আসে, এই অনন্ত ভয়ের কার্যক্রম এই ভবগুলো দিয়ে স্রোত, যেটা ভবাঙ্গ স্রোত বলি আমরা, এই ভয়ের স্রোত, হাজার লক্ষ কোটি অগণিত অগণিত ভয়ের ঢল, এটা আমাদের চিত্ত জগতে এগুলোর ভাসমান অবস্থা করে চলতে রয়েছে। গুরুত্বপূর্ণ ভবাঙ্গ চেনার জন্য দীপেন বাবু বুঝছেন কথাটা? অনন্ত ভয়ের সমাহার ভবাঙ্গ। আচ্ছা, তাহলে দীপেন বাবু এটা পুরাটা বলেন তো আবার বুঝাইয়া সবার জন্য, এনে যেটা বলছে এটা। যেহেতু চিত্ত মানে হালকা চিত্ত বলতে কি বলে, ঘটা আলম্বন দুর্বলতা বা ঘ পোহাতে হুম অতি পরিত্যালম্বন বিধি। হুম আচ্ছা, তো এখানে 10-15 চিত্তক্ষণ ভবাঙ্গ মানে অতীত ভবাঙ্গ অতিক্রম করার পর তারপর চলনে 2বার থেকে তারপর ভবাঙ্গে চলে যায় আর কি আমাদের চিত্ত। তো এই 10 চিত্তক্ষণ এটা অতীত হওয়ার কারণ হচ্ছে গিয়ে চিত্তটা হয়তোবা হালকা বা দুর্বল থাকে, যার কারণে হয়তোবা এটা অতীত ভবাঙ্গে 10 চিত্তক্ষণ অতিক্রম করে আর কি। অতি পরিত্যালম্বন বলা হয় যেগুলো 10 বার অতীত ভবাঙ্গ, 10 বার থেকে 15 বার পর্যন্ত, 15 চিত্তক্ষণ পর্যন্ত অতীতের পর ভবাঙ্গ চলন, এরপরে ভবাঙ্গ চলন শুরু হয়। যেমন আমরা এটা দেখতেছি দন্তিয়ানো 2 বার, এই চলনীয় 2 বার কাটিয়ে ফেলছে টাইম অতি পরিত্যালম্বনের বেলায়। 2 বার আর কোনো জায়গায় চলনে কাটাইছে? নাই। এখানে অতি পরিত্যালম্বনের বেলায় চলনের মধ্যে 2 বার কাটিয়ে ভবাঙ্গে চলে যায়, এ আর কোনো দিকে যেতে পারে না, চলনেই শেষ সমাপ্ত, চলন থেকে আরো পুনরায় ভবাঙ্গ। আর ষষ্ঠ বিধি হচ্ছে যে কিরকম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ওই 15 পর্যন্ত, আর বাকিগুলো মাঝখানেগুলো লেখা নাই। এটা 10 থেকে 15 চিত্তক্ষণ পর্যন্ত 2 বার চলন, তারপর ভবাঙ্গ, 10 থেকে 15 পর্যন্ত এই একই নিয়মে চলতে থাকবে। এগুলো চলনের মধ্যে ইয়া হয়ে যায়, নিষ্পত্তি। এরপর থেকে এই আলম্বন মানতে মানতে একবার উপসিক একটা কথা বলেছিল না যে পাপ না করলে পুণ্য না করলে তাহলে কি হয়, আপনি একবার বলবেন বলেছিলেন ক্লাসে। এটা আজকে সময় নেই, 3 মিনিট আছে, আর কালকে মনে করাইতে হবে প্রথম থেকে। লম্বা কথা আছে, হ্যাঁ? কালকে বন্ধ থাকবে না? কালকে কালকে বন্ধ ক্লাস, কালকে বন্ধ থাকবে, পরশুদিন আলোচনা করব। তারপরে এখান থেকে একটু পর হয়নি মানে ষষ্ঠ বিধি ওইটা আলোচনা করতে হবে, এটা তো সেম। ষষ্ঠ বিধি তো ওইটার আর কি, ওই ইয়া থেকে মাঝখানে আগুলো লেখা নেই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই আলম্বন বিধি উৎপাদনের অমুক অর্থাৎ অব্যর্থ নহে মুখ। পঞ্চধারিক আলম্বন যুগপৎ 2 ধারে অধিকারে আগমন করে।
রূপালম্বন যে ক্ষণে চক্ষু প্রসাদে স্পৃষ্ট হয়, সেই ক্ষণে মনোধারেও স্পৃষ্ট হয় এবং ভবাঙ্গ চলনের প্রত্যয় হয়। ইহা পঞ্চতারিক বীতির মিশ্র মনোধার বীতি। শব্দাদি সম্বন্ধেও এই নিয়ম। দণ্ডাহত ঘণ্টাধ্বনির অনুরবের ন্যায় পঞ্চধারিক বীতি আলম্বনের বিগমেও পুনঃ পুনঃ উৎপন্ন ও প্রবাহিত হইতে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা কালকে আলোচনা করতে হবে অবশ্যই আবার সুন্দর করে। হ্যাঁ, শিল্পী বড়ুয়া ভালো করে এই জায়গাটা পড়বেন, বুঝবেন, অমিত বড়ুয়া। হ্যাঁ, ঠিক আছে। আর বাকিরা যাদেরকে প্রশ্ন করতেছেন, আপনারাও আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করতেছেন না তো, আর আমিও আপনাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করতেছি না, যে বুঝছেন না। রেমি বড়ুয়া তো এমনি আছে। রেমি বড়ুয়াকে কত করে বললাম যে ইয়া করে থাকলে, ভিডিও করে থাকলে আমি দেখবো করতেছে না নাকি কি করতেছে, কিন্তু থাকে না। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে, যেটা প্রত্যক্ষ পুণ্য। অন্যান্য পুণ্যগুলো করলে আমরা জ্ঞান থাকলে অনেক সময় বুঝি, অনেক সময় বুঝি না, কিন্তু এই যে পুণ্য করতেছি এতক্ষণ, এটা কিন্তু আমরা সরাসরি বুঝতেছি। পুণ্য উৎপন্ন হচ্ছে, স্বস্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি, প্রীতি অনুভব হচ্ছে, এটা কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, দৃষ্ট পুণ্য বলা চলে, আমার প্রত্যক্ষ পুণ্যও বলা চলে। এই পুণ্য এতক্ষণ আমরা করে চলেছি। আমাদের এই পুণ্য রাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমরাও এই পুণ্যের কাছে প্রার্থনা কামনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মুখ্য ব্যক্তি সঙ্গে দেখা না হয়, মিলন না হয়, সদা সর্বদা জ্ঞান দর্শন কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই সাধু সংকল্প পোষণ করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দাঁড়াতে